নোটটা কোনো ব্যারিয়ারই না। আমরা পুরো নোটটাকে ছবির ওপর বেস করে কি সুন্দর শিখে যাব প্রসেস গুলোকে এক এক করে। জাস্ট দেখো তোমরা আজকে। ওকে, লেট আস স্টার্ট। এখানে ভাষাটা কোনো ব্যারিয়ার নেই। তবে হ্যাঁ, যে বইয়ের নোটসটা দিয়েছি এটা অসাধারণ একটা বই, সো আই উইল ইনসিস্ট যে তোমরা এখান থেকে পড়ো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আর আমার কথা শোনা যাচ্ছে, তাই তো? একজন কেউ কনফার্ম করো। স্যার স্ক্রিন এখনো আসেনি, আসছে, লোডিং দেখাচ্ছে। এলো, এসছে তো? ওকে। হ্যাঁ কয়েকজন বোট বোট চালাচ্ছে, রোয়িং করছে দেখা যাচ্ছে, তাই তো? দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে সবার আগে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এই যে গ্লুকোজ যখন অক্সিডাইজ হয় বেসিক্যালি তখন কি হয়? হোয়াট হ্যাপেন্স when glucose gets oxidized? এটার জন্য আমাদের কোনো ল্যাঙ্গুয়েজের দরকার নেই, আমাদের জাস্ট এই ইকুয়েশনটা দেখার দরকার আছে। ঠিক আছে? গ্লুকোজ যখন অক্সিডাইজ হচ্ছে তখন আলটিমেটলি কার্বনটা অক্সিডাইজ হচ্ছে এবং হাইড্রোজেনটা অক্সিডাইজ হচ্ছে। গ্লুকোজ তো কার্বোহাইড্রেট, দ্যাট ইজ দ্য হাইড্রেট অফ কার্বন। ঠিক আছে? দ্যাট ইজ দ্য হাইড্রেট অফ কার্বন, মানে কার্বনের পর H2O থাকবে। সেগুলো কতগুলো থাকবে দ্যাট ডিপেন্ডস। কতগুলো H2O থাকবে দ্যাট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ দ্য সুগার। Could be a hexose, it could be a heptose, it could be a pentose, it could be a triose, ঠিক আছে, টেট্রোজ। তাহলে গ্লুকোজ ইজ নাথিং বাট আ হাইড্রেট অফ কার্বন। আমাকে দেখো তো এইটা আমি এইভাবে লিখতে পারি, এই যে লেখা আছে C6H12O6, এটাকে কি আমি এইভাবে লিখতে পারি? CN ব্র্যাকেটে H2O তারপর N, where N is equal to 6, এভাবে লেখা যায়? C6H12O6 কে CN সাবস্ক্রিপ্টে N ব্র্যাকেটে H2O সাবস্ক্রিপ্টে N, where N is equal to 6, এইভাবে লিখতে পারি? তার মানে হ্যাঁ স্যার লেখা যায়। লেখা যায়, তার মানে হচ্ছে সাহিল তুমি ইয়েতে লিখো না, স্ক্রিনে লিখো না। ওকে, তার মানে হচ্ছে at the end of the day ব্যাপারটা যেখানে দাঁড়াচ্ছে যে CH2O, H2O টা কি? ওয়াটার। ওয়াটার থাকলে কি আমি বলবো যে কিছু হাইড্রেটেড স্টেটে থাকে। So it's a hydrate of carbon. That's why it is called a carbohydrate. তাই জন্য এটাকে কার্বোহাইড্রেট বলা হয়। এবার লাইক এনি আদার কার্বোহাইড্রেট, ঠিক আছে? এবারে there is very little difference between a carbohydrate and a hydrocarbon. কেউ আমাকে বলতে পারবে যে একটা কার্বোহাইড্রেট একটা হাইড্রোকার্বনের মধ্যে কি ডিফারেন্স আছে? ওকে, ফরগেট ইট। কার্বোহাইড্রেটও তো একটা হাইড্রোকার্বন। ফরগেট ইট। আমি যেটা তোমাকে বলতে চাইছি, ধরো মোমবাতি, আমরা সিম্পল বাড়িতে ইয়ে হলে যে মোমবাতি জ্বালাই, লোডশেডিং হলে। এখন তো আর হয় না, আমাদের ছোটবেলায় খুব হতো। এখন তো কলকাতার দিকে আর একদমই হয় না, ফলে মোমবাতি প্রথাটা প্রায় উঠেই গেছে বার্থডে ছাড়া। তো এই যে মোমবাতি আমরা যখন জ্বালাচ্ছি, বলো তো এই মোমবাতিটা কি দিয়ে তৈরি? মোম, হ্যাঁ মোম। হ্যাঁ, হোয়াট ইজ দ্য কনস্টিটুয়েন্ট এলিমেন্ট? এই যে মোমবাতি এর কনস্টিটুয়েন্ট এলিমেন্টস, ইটস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এছাড়াও সামান্য পরিমাণে সালফার টালফার থাকে, বাট প্রিডমিনেন্ট কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। তাহলে এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনকে আমরা যে কোনো কন্ডিশনে ইন প্রেজেন্স অফ এয়ার যখন অক্সিডাইজ করছি, হোয়াট ডু উই গেট? উই গেট CO2, উই গেট H2O, অ্যান্ড এছাড়া আমরা কি পাচ্ছি? হিট আর লাইট। এনার্জি। হ্যাঁ, এনার্জি, হিট আর লাইট। বলবে কই স্যার, দেখতে তো পাই না, CO2 টাও দেখতে পাই না, H2O টাও দেখতে পাই না। হ্যাঁ, দেখা যায় অবভিয়াসলি CO2 প্রডিউস হয়, H2O প্রডিউস হয়,
ঠিক আছে, H2O টাকে তো খুব ইজিলি দেখা যায়। CO2 টাকে কিভাবে দেখবে? ইটস আ গ্যাস, ওটা তো ময়েশ্চার। H2O টা তো তুমি চাপা দিলে একটা যে ময়েশ্চার তৈরি হচ্ছে চারদিকে, সেখান থেকেই তুমি বুঝতে পারবে যে তার মানে নিশ্চয়ই ওয়াটার পেপার তৈরি হচ্ছে। CO2 টাকে বোঝার একটা অসাধারণ এক্সপেরিমেন্ট আছে। শিল্পা, তুমি আছো? হ্যাঁ স্যার আছি। একটা বড় মোমবাতি জ্বালালাম, জ্বালানোর পর মোমবাতিটাকে একটা কাঁচের পাত্র দিয়ে পুরো ঢেকে দিলাম, কি হবে? নিভে স্যার একটু যাবে। পরে ওটা নিভে যাবে, কেন নিভে যাবে? কারণ অক্সিজেন অক্সিজেনের থাকবে। উপস্থিতিতে জ্বলছিল, তো অক্সিজেনের কন্টেন্টটা যখন ফুরিয়ে যাবে তখন ওটা আস্তে আস্তে নিভে যাবে। গুড, এটা আমার প্রশ্ন ছিল না। প্রশ্নটা হচ্ছে, একটা বড় মোমবাতি রাখলাম আর তার পাশে একটা ছোট মোমবাতি রাখলাম, এবার তার উপর একটা কাঁচের পাত্র রাখলাম, কোন মোমবাতিটা আগে নিভবে এবং কেন? বড় মোমবাতিটা আগে নিভবে। আচ্ছা, কেন? কারণ এনার্জি মানে অক্সিজেন বেশি লাগবে তো। অক্সিজেন বেশি লাগবে তাই। ওকে, তাহলে এটা তোমাদের সেকেন্ড ইন্টারনাল ছিল এবং দুজনেই পারফেক্টলি 0 পেয়েছে। এছাড়া আর স্যার কেউ? আমি তো বলিনি, আর তুমি কি আমি বলো বলিনি। তাহলে? তুমি বলো আমি তাহলে। বলতে চাইছি যে মানে যেটা ছোট সেটা তো মানে হাইটেও ছোট, প্লাস হচ্ছে আর যেটা বড় সেটা অনেকটা লম্বা। তো ও মানে বড় মোমবাতিটা যেটা থাকবে সেটা ওপরের যত লেয়ারে মানে যখন কভার করে দেওয়া হবে তো ওপরের যত কার্বন অক্সিজেন আছে হ্যাঁ সেটাকে কনজিউম করে নেবে। কিন্তু হ্যাঁ নিচের এরিয়াটাতে যদি যেহেতু কারণে অক্সিজেনটা পড়ে থাকবে, মানে ওটা তো বড় মোমবাতিটা করতে পারবে না। আচ্ছা। যদিও এটা একটা বাতাস বা এয়ার মানে সেখান থেকে যে কোনো না জায়গায় না না, অক্সিজেন একদমই পৌঁছতে একদমই পারে। নয়, একদমই এরকম নয়। অন্য কেউ কোনো উত্তর দেবে? স্যার আমি বলবো। CO2 হ্যাঁ হ্যাঁ ভারী হ্যাঁ, বলো না। বলো বলো। কি কি ওই কি একটা কে বললো? যেহেতু হ্যাঁ, হ্যাঁ কি একটা বললো CO2 CO2 টা ভারী। ভারী, আমি বললাম কি CO2 নাম? ভারী। কি নাম সাহিল। তোমার? সাহিল, সাহিল ইসলাম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কার্বন ডাই অক্সাইডটা যেহেতু বাতাসের থেকে ভারী, তাই জন্য কার্বন ডাই অক্সাইডটা সবসময় নিচে এসে ডিপোজিট হবে। আর ফায়ার এক্সটিংগুইশার তাতে কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে, CO2 থাকে। তাই তো? কার্বন ডাই অক্সাইড আগুন নিভিয়ে দেয়, ঠিক বলছি তো? ফলে ছোট মোমবাতিটা কিন্তু আগে নিভবে, কারণ কার্বন ডাই অক্সাইড সবসময় এয়ারের থেকে বেশি ভারী। এই জাস্ট আ মিনিট, হ্যাঁ, আমার ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে ফোন আসছে, আমাকে একটু অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা মিউট হ্যালো করে দিও ম্যাডাম। নিজেকে। ম্যাডাম, আমি ডক্টর অভিষেক বসু, আপনি আমাকে কল করেছিলেন, ওই অভিষেক বসু বলছিলাম, আপনার সাথে কথা হয়েছে আজকে অনেকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাডাম, ওকে। হ্যালো। হ্যাঁ, তাহলে শোনা যাচ্ছে তো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে যেহেতু কার্বন ডাই অক্সাইডটা এয়ারের থেকে বেশি ভারী, তাই জন্য ওটা নিজে যে ছোট মোমবাতিটা সেটাকে আগে নিভিয়ে দেবে, কারণ কার্বন ডাই অক্সাইড উইল গেট কনসেন্ট্রেটেড অ্যাট দ্য লোয়ার লেভেল। ওকে, তো এইটাই প্রমাণ করে যে when you oxidize carbon hydrogen oxygen complex, carbon dioxide is released, water is released, ঠিক আছে, আর হিট আর লাইট এনার্জি কিন্তু রিলিজ হয়। ওকে, নাও আমরা জানি যে টু ভেরি ইম্পর্টেন্ট প্রসেসেস, ওয়ান ইজ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ বা স্ব আলোক সংশ্লেষ, ঠিক আছে? স্ব আলোক সংশ্লেষ, হোয়াট ইজ স্ব আলোক সংশ্লেষ? মানে ইন প্রেজেন্স অফ লাইট synthesis is taking place. Okay, in presence of light synthesis is taking place. হ্যাঁ, so synthesis of what? যে যখন কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারের থেকে ইন লাইটের প্রেজেন্সে স্ব আলোক সংশ্লেষ, কার সংশ্লেষ হবে না? কার্বোহাইড্রেটের। দেখো CH2ON, এটা তো আমরা গ্লুকোজের ক্ষেত্রে লিখতে পারছি, কিন্তু ধরো যদি আমরা সুক্রোজ ডাইস্যাকারাইডের ক্ষেত্রে লিখি, হ্যাঁ, তো তখন আবার একটু ফর্মুলাটা স্লাইটলি
চেঞ্জ হয়ে যায়, যে CN H2O N-1 whatever, it's a hydrate of carbon, সেটাকে সিনথেসাইজ করা যাচ্ছে। ঠিক আছে, সিমিলারলি এইটা যখন এক্স্যাক্টলি রিভার্স রিঅ্যাকশনটা হচ্ছে, মানে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, ইট ইজ গেটিং ব্রোকেন ডাউন ইনটু your carbon dioxide, water and এনার্জি। এনার্জিটা কি ফর্মে থাকে? হিট এবং লাইট, এই দুটো ফর্মে থাকে। ওই যে বলছিলাম না যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, হ্যাঁ, যে কোনো ইভেন বায়োলজিক্যাল প্রসেসে 40% থেকে 45% তার বেশি এফিসিয়েন্সি দেখা যায় না যখন এনার্জি কনভার্সন হয়। ঠিক আছে, এবং যে প্রসেসগুলো বায়োলজিক্যাল নয়, মানে ম্যানমেড প্রসেস, ওইগুলো তো অনেক স্যার। হ্যাঁ, 40% প্রচুর তো অনেক। দেখতে গেলে। সেটাই আমি বলছি যে যে প্রসেসগুলো বায়োলজিক্যাল নয় সেখানে কিন্তু দেখা যায় যে আরো কম। ওকে, যেগুলো বায়োলজিক্যাল নয় সেগুলোর এফিসিয়েন্সি কিন্তু আরো কম। তাহলে প্রশ্নটা উঠছে যে আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট লয়ে পড়েছিলাম, কি পড়েছিলাম? এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। ঠিক আছে, আমরা পড়েছিলাম থার্মোডাইনামিক্সের ফার্স্ট লয়ে, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফর্ম। এই সাহিল, তুমি স্ক্রিনটাকে এত টাচ করো না, এখানে ইয়ে পড়ে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে। ইট ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। তাহলে যেটা হচ্ছে যে বাকি 50-60%, নো প্রবলেম, বাকি 50-60% এনার্জি কি হচ্ছে? So that is released as heat and light. Now this is very important for organisms like us. ঠিক আছে, আমাদের মতো অর্গানিজম, আমরা যারা হোমিওথার্মিক, এখানে জুলজির অনেক স্টুডেন্ট আছে, I will ask them to answer, মানে I'll just ask them this question, যে what is homeothermic organism, what is poikilothermic organism? Any idea? যারা ওয়ার্ম ব্লাডেড হয়, যারা মানে হ্যাঁ। উষ্ণ রক্ত, দেহে রক্ত থাকে, তাদের মানে দেহের ইয়েটা কনস্ট্যান্ট থাকে, মানে বাইরের যাই মানে টেম্পারেচার ওঠানামা করুক, তাদের দেহের ইয়েটা একই থাকবে। একই থাকবে। সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে হোমিওথার্মিক। পোলার রিজিয়নে কেন তোমার অ্যাম্ফিবিয়ান্স বেশি দেখা যায় না বা সরীসৃপ বেশি দেখা যায় না, রেপটাইল, কিন্তু ম্যামলস, বার্ডস এগুলো কিন্তু দেখা যায়। ভাববে, ভেবে আমাকে উত্তর দেবে পারে। ওকে, পোলার রিজিয়ন যেখানে খুব বেশি ঠান্ডা, ম্যামলস, বার্ডস প্রচুর আছে, কিন্তু অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস কিন্তু অত দেখা যায় না। ওকে, আচ্ছা, যেটা আমি তোমাদের বলছিলাম এই জায়গাটায় এসে, যে তাহলে এই যে আমাদের বডি টেম্পারেচারটা মেনটেন করা, নাও দিস ইজ অ্যান এনার্জি কনজিউমিং প্রসেস, এবং আমাদের এই যে গ্লুকোজ মেটাবলিজম, তার থেকে যে এই যে গ্লুকোজটা তো আলটিমেটলি তো সোর্স অফ এনার্জি, এই যে হিটটা জেনারেট হচ্ছে, পার্টলি ইট মেনটেন্স আওয়ার বডি টেম্পারেচার অ্যাজ ওয়েল। ঠিক আছে, এটা একটা খুব সুন্দর উদাহরণ তোমরা সবাই জানো, যে আমাদের যদি হঠাৎ করে বেসেল মেটাবলিক রেটটা খুব বেড়ে যায়, ঠিক আছে, তখন কি হয়? আমরা ঘামতে শুরু করি, প্রচুর খেয়ে নিলাম বা প্রচুর দৌড়োদৌড়ি করছি, মেটাবলিক রেটটা অলটুগেদার বেড়ে গেছে। তার মানে কি? খুব তাড়াতাড়ি গ্লুকোজ ব্রেকডাউন হচ্ছে, তার মানে প্রচুর হিট জেনারেট হচ্ছে। কিন্তু যেমনি টেম্পারেচারটা কমে যাবে না, তেমনি টেম্পারেচারটা তো বেড়েও যাবে না একটা লেভেলের থেকে বেশি। ইন ইদার কেসেস কমে গেলে তবু অ্যাডজাস্টেবল, বেড়ে গেলে তো হাইপোথ্যালামাস ডিরেঞ্জ হওয়ার খুব চান্স আছে। আমি লাস্ট দিন বলেছিলাম, যতক্ষণ কাঁপছো বা ঘামছো তুমি ঠিক আছো, যে মুহূর্তে শীতকালে কাঁপা বন্ধ হয়ে গেল বা গরমকালে ঘামা বন্ধ হয়ে গেল, your hypothalamus is getting affected. Now you can have a stroke or something like, or you can get collapse if it's cold, or you can have a heat stroke, either way. ঠিক আছে, so this is the basic concept, যে it's not only about ATP, হ্যাঁ, it's not only about ATP, এছাড়াও কিন্তু যে হিট এনার্জিটা জেনারেট হচ্ছে সেটা আমাদের শরীরে
হোমিওস্ট্যাসিস মেনটেন করতে কিন্তু অনেকটাই হেল্প করে এবং থার্মোরেগুলেশনেও কিন্তু অনেকটা হেল্প করে। এইবার জিনিসটা একটু বুঝি আমরা, ঠিক আছে, যে দুটো প্রসেস আছে এনার্জি প্রোডাকশন। ওয়ান ইজ সেলুলার রেসপিরেশন, অ্যানাদার ইজ ফার্মেন্টেশন। ঠিক আছে, সেলুলার রেসপিরেশন, ফার্মেন্টেশন দুটোরই কিন্তু সোর্স এখান থেকে স্টার্ট হচ্ছে এনার্জি প্রোডাকশনটা, সেটা হচ্ছে কিন্তু গ্লুকোজ। ঠিক আছে, প্লান্ট বা অ্যানিমাল দুটোই গ্লুকোজকে স্টোর করে রাখে অ্যাজ দ্য সোর্স অফ এনার্জি, তারপরে সেটাকে অক্সিডাইজ করে ইন দ্য ফর্ম অফ এটিপি। ঠিক আছে, তারপরে সেটাকে অক্সিডাইজ করে আর ইন দ্য ফর্ম অফ এটিপি, সরি আমি ভুল বললাম, যে তার থেকে যে এই অক্সিডেশনের জন্য যে কেমিক্যাল এনার্জিটা বেরোয়, ঠিক আছে, সেই এনার্জিটা কিন্তু স্টোর থাকে ইন দ্য ফর্ম অফ এটিপি। এইখানে আমি তোমাদের একটা জিনিস বলবো যে এইটা কিন্তু ভাবা ভুল যে পৃথিবীর যত প্রাণী আছে সবাই গ্লুকোজকে অক্সিডাইজ করেই এনার্জি নেয়। হ্যাঁ, গ্লুকোজকে অক্সিডাইজ করে এনার্জি নেয় এরকম অনেক প্রাণী আছে। সেলুলার রেসপিরেশন আলটিমেটলি প্রডিউসেস এটিপি, ফার্মেন্টেশন ইজ প্রডিউসেস এটিপি। আমি তোমাদের জিজ্ঞেস করব যে এই ফার্মেন্টেশন প্রসেসটা ইট ইজ আ মাচ ওল্ডার প্রসেস কম্পেয়ার টু সেলুলার রেসপিরেশন বা এয়ারোবিক রেসপিরেশন। তাহলে ফার্মেন্টেশনের সাহায্যে যখন আমি at the end of the day to some other processes I could get ATP, তাহলে আমার হঠাৎ করে সেলুলার রেসপিরেশনের দরকার কি হলো? ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমেও মানে ডাইরেক্টলি আমি পাচ্ছি না, বাট ইনডাইরেক্টলি ইটস আ এনার্জি ইভলভিং প্রসেস। তো why do we need সেলুলার রেসপিরেশন? আমি একটা প্রশ্নও দিয়েছিলাম যে ফার্মেন্টেশন তো সেইভাবে এয়ারোবিক অর্গানিজমের ক্ষেত্রে তাই কিছুই এনার্জি দেয় না, তাও ফার্মেন্টেশন কেন হচ্ছে? এবং অনেকেই কিন্তু কারেক্টলি লিখেছিল। ঠিক আছে, এনি আনসার? স্যার কোশ্চেনটা একবার রিপিট করুন, কি জানতে চাইছেন আমি বুঝতে পারলাম না ঠিক করে। কোয়েশ্চেনটা যেটা জানতে চাইছি যে আলটিমেটলি ফার্মেন্টেশন প্রসেসও ইনডাইরেক্টলি এনার্জি প্রোভাইড করে, তাহলে and it's a much older process, তাহলে এভলিউশন সেলুলার রেসপিরেশনকে এত সাপোর্ট করলো কেন? মানে তোমার মধ্যে সেলুলার রেসপিরেশন, গ্লাইকোলাইসিস, পেপ সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কেন হচ্ছে? ফার্মেন্টেশনই তো শুধু হতে পারতো, তাহলে এগুলো হচ্ছে কেন? স্যার ফার্মেন্টেশনটা স্যার আপনি বলছেন প্রচুর ওল্ড প্রসেস, মানে এটা যদি প্রিমিটিভ অর্গানিজম গুলোতে বেশি দেখা যাবে, যত ইভলিউশন হয়েছে কমপ্লেক্সিটি বেড়েছে আর দেহের এনার্জির আরশোলা চাহিদা প্রচুর বেড়েছে। ওল্ড অর্গানিজম, কিন্তু আমরা এখনো দেখতে পাই। ওকে, সো ওল্ড বলেই যে সেটা মানে তোমার অ্যাবান্ডেন্ট হয়ে যাবে এর কিন্তু কোনো মানে নেই। এভলিউশন, হ্যাঁ বলো। স্যার বলছি ফার্মেন্টেশনে কম এটিপি তৈরি হয় এবং সেলুলার রেসপিরেশনে বেশি এটিপি তৈরি হয়, সেই জন্য হতে পারে। ওকে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। হ্যাঁ, তো এইবারে এটাকে তুমি একটু এভলিউশনের সঙ্গে লিংক করতে পারবে যে হঠাৎ করে বেশি এটিপি কেন দরকার হলো? আমি তো সেটাই বলার চেষ্টা করছিলাম কি স্যার কমপ্লেক্সিটি ও বাড়ছে যেটা তো বললো যে এনার্জি চাহিদাটা বাড়ছে। হ্যাঁ, কেন কমপ্লেক্সিটি কেন, মানে why do we need more energy? আমি সেটাই জিজ্ঞেস করছি যে এভলিউশনে কোন জিনিসটার জন্য আমাদের এনার্জি দরকার হবে বেশি? স্যার আগে অ্যানারোবিক মোড অফ ছিল, মানে আমাদের এনভায়রনমেন্টটা ছিল যেখানে ফ্রি O2 ছিল না, সেই রকম অবস্থায় আমাদের ফার্মেন্টেশনটা ব্যবহৃত হতো করার জন্য, NAD মানে NAD প্লাস যেটা সেটার করার জন্য, মানে সাপ্লাই দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীকালে যখন ফ্রি O2 তৈরি হতে শুরু করলো রেসপিরেশনের মাধ্যমে বা সালোক সংশ্লেষের মাধ্যমে, তো তখন সেই O2টাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে কমপ্লেক্সিটি বাড়লো O2টাকে কাজে লাগানোর জন্য। ওকে, একটা স্টেজ, অনেকটা ঠিক বলেছো, অ্যাবসলিউটলি একটা স্টেজ এভলিউশনের আছে। তোমাদের একটা জিনিস বলি, জলে জীবন আর স্থলে জীবন, খুব সহজ ভাষায় বোঝাচ্ছি, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতো? রেসপিরেশন পদ্ধতির মূলত।
না সেটা তো ফিজিওলজিক্যাল রেসপিরেশনের পার্থক্য অবশ্যই আছে। জলে তোমার মিনিমাল এনার্জি লাগে একটা অর্গানিজমের সার্ভাইভ করতে, কম্পারেটিভলি স্থলে অনেক বেশি এনার্জি লাগে। কথাটা প্রথমে শুনলে হয়তো একটু অদ্ভুত লাগছে। দেখো কুমির যদি তুমি বাদ দাও, কোনো অ্যাকুয়াটিক অর্গানিজম কিন্তু রিয়েলি আছে, মানে অনেক ম্যামলস অবভিয়াসলি তোমার জলে থাকে, বাট জেনারেলি ফিশ টিসের কিন্তু 2 চেম্বার্ড হার্ট, ঠিক আছে, অ্যাম্ফিবিয়ান 3 চেম্বার্ড হার্ট, রেপটাইলস 3 চেম্বার্ড হার্ট। ওকে, তাহলে এই যে ব্যাপারটা, মানে ছাড়াও আরো চেম্বার থাকে, সাইনাস, কোনাস, আর্টেরিওসাস, সেগুলো বলছি না। What is the difference between the number of chambers within a heart and your energy requirement? আমরা জানি 4 চেম্বার হার্টে পারফেক্টলি অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড সেপারেটেড হয়ে যায়, কিন্তু তোমার যদি 2 চেম্বার বা 3 চেম্বার হার্ট থাকে, there is always a mixing between oxygenated and deoxygenated। তাহলে অক্সিজেনেটেড ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড এগুলোর মিক্সিং হলে কি অসুবিধা হবে? At the end of the day, the blood will contain less amount of oxygen and you will get less energy। ঠিক আছে, বোঝা গেল না? পুরোনো হ্যাঁ দিনের স্যার বুঝতে পারলাম। হিন্দি হ্যাঁ স্যার সিনেমা, বুঝতে পেরেছি, মানে ওই ব্লাড গুলো যখন মানে সেলে সেলে যাবে তখন হ্যাঁ। যদি ওটাতে কম অক্সিজেন থাকে তাহলে ওর রেসপিরেশনের রেটটাও কমে যাবে। আর যদি এক্স্যাক্টলি, তখন ঠিকঠাক ভাবে ডিঅক্সিজেনেটেড আর অক্সিজেনেটেড ব্লাড আলাদা থাকে তাহলে অক্সিজেনেটেড ব্লাড যখন সেলের মধ্যে যাবে তখন খুব বেশি পরিমাণে রেসপিরেশনের হার বেড়ে যাবে। আমার যখন ছোটবেলা ছিল 1990s, তখন মানে আমি একদম বাচ্চা, সবে স্কুলে ঢুকেছি ওই রকম সময়। তো তখন এইরকম হতো, তখন আমাদের কেবল টিভি হতো, রাত্রির বেলা 9টা থেকে সিনেমা দিত, বিকেল বেলা 6টা থেকে দিত, দুপুর 2টো থেকে দিত। তখন হিন্দি সিনেমায় একটা জিনিস খুব বেশি বলতো, দিল মে সুরাগ হ্যায়, वो मरने वाला है क्योंकि उसके दिल में सुराग है। What is this दिल में सुराग? Do you know? দিল মে কি বললেন? दिल में सुराग है, वो मर जाएगा क्योंकि उसके दिल में सुराग है। Do you know what is this दिल में सुराग? It's nothing but interauricular septum বা interventricular septum, usually interauricular septum, কারণ এই সেপ্টামটা অনেক পাতলা হয়। মানে বুঝতে পারছো তো, ডান অলিন্দ এবং বাম অলিন্দ, তার মাঝখানে যে পর্দাটা, সেই পর্দার মধ্যে একটা ফুটো। তো সেই পর্দার মধ্যে ফুটো থাকলে মানুষ মরে কেন যাবে? মিশবে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, এক্স্যাক্টলি, অক্সিজেন আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মিশে যাবে, ফলে এনার্জিটা আলটিমেটলি কিন্তু অনেক কম পাবে, কারণ ব্লাডে অক্সিজেন স্যাচুরেশনটা অনেক কমে যাবে। বাট এই লেস অক্সিজেন স্যাচুরেশন নিয়েও চলতে পারে। কেন না, যে কোনো অ্যাকুয়াটিক অর্গানিজমের কিন্তু এনার্জি রিকোয়ারমেন্ট অনেক কম। কেন? ফুড অনেক বেশি এবং অনেক প্রসেসেস গুলো খুব ক্রুড ভাবে হয়। কি প্রসেসেস গুলো ক্রুড ভাবে হয়? ওয়েল, লেটস সি হোয়াট অ্যাবাউট দ্য your সার্কুলেটরি সিস্টেম, মাত্র 2টো চেম্বার আছে হার্টে। এক্সক্রিটরি সিস্টেম, এত প্রসেসেসের দরকারই নেই, অ্যামোনিয়াকে অ্যামোনিয়া ফর্মেই এক্সক্রিট করে দিলাম, ঠিক আছে। রেসপিরেটরি সিস্টেম, জলে প্রচুর অক্সিজেন আছে, আমার কোনো অক্সিজেনের অভাব নেই, ঠিক আছে। সব থেকে বড় কথা হচ্ছে নার্ভাস সিস্টেম, যেটা ম্যাক্সিমাম এনার্জি নেয়, যার জন্য প্রচুর হাসলে বা প্রচুর কাঁদলে তুমি প্রচুর টায়ার্ড হয়ে পড়বে। 1 ঘন্টা কাঁদলে তুমি যা টায়ার্ড হবে বা 1 ঘন্টা চিন্তা করলে তুমি যা টায়ার্ড হবে, 1 ঘন্টা কিন্তু তুমি দৌড়লে সেই টায়ার্ড হবে না। যার জন্য প্রচুর এনার্জি কাদের লাগে? পাখিদের লাগে, যারা ওড়ে, যাদের আর্বোরিয়াল অ্যাডাপ্টেশন আছে, দে হ্যাভ দ্য হাইয়েস্ট ডেভেলপড নার্ভাস সিস্টেম। তাদের চোখ, ঠিক আছে, পারসেপশন, সেন্সেস সব থেকে ভালো হয়। একটা ঈগল ওই দূর থেকে একটা ইঁদুরকে স্পট করে তুলে নিয়ে বেরিয়ে চলে যাবে। বাট অ্যাট দ্য সেম টাইম দে হ্যাভ সাপোর্টিং চেম্বার, যারা অক্সিজেন পাম্প করে করে কি করে না, ওদের যে এনার্জি, যে রেটটা, রেট অফ প্রোডাকশন অফ এনার্জি, সেটাকে কিন্তু বাড়ায়। তো দিস ইজ দ্য থিং, যখনই ওয়াটারের থেকে ল্যান্ডে আস্তে আস্তে ইভলিউশনটা এগোলো, তখন কিন্তু এনার্জি রিকোয়ারমেন্টটা মারাত্মক রকমের বেড়ে গেল।
একটা তো প্রোক্যারিওট থেকে ইউক্যারিওট, একটা হচ্ছে ওয়াটার থেকে ল্যান্ড। একটা ওই ছেলেটি ঠিক বলেছে যে সেলের কমপ্লেক্সিটি যত বাড়ছে এনার্জি রিকোয়ারমেন্ট বাড়ছে, অ্যাবসলিউটলি কারেক্ট। আরেকটা হচ্ছে অ্যাডাপ্টেশন ফ্রম অ্যাকুয়াটিক টু টেরিস্ট্রিয়াল। টেরিস্ট্রিয়ালের থেকে আবার যখন ভোলেন্ট অ্যাডাপ্টেশন হলো আরো অনেক 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 কিন্তু এনার্জি রিকোয়ারমেন্টটা বেড়ে যায়। ওকে, তো ফার্মেন্টেশন অ্যাজ আ সাবস্টিটিউট প্রসেস থেকে গেল। ঠিক আছে, বাইক চালাও এখন কেউ তোমাদের মধ্যে? চালাই স্যার, হ্যাঁ, মাঝে মধ্যে দরকার পড়লে। এখনো কিক স্টার্টের জন্য থাকে, কিন্তু মেইনলি কিন্তু অটো স্টার্ট, অটোমেটিক স্টার্ট, সুইচ কি স্টার্ট হয় সব বাইক। তবু কিন্তু এটা থাকে যে কোনো প্রবলেম যদি হয়ে যায় তখন কিক করে স্টার্ট করা যায়। তো ফার্মেন্টেশন অ্যাজ আ সাবস্টিটিউট প্রসেস থেকে গেল। তার কারণ হচ্ছে উইথ complexity of the cell and with terrestrial and volant adaptation আমাদের কিন্তু এনার্জি রিকোয়ারমেন্ট অনেক বেড়ে গেল, কারণ আমাদের সিস্টেম যত ডেভেলপ হবে তত কিন্তু আমাদের এনার্জি রিকোয়ারমেন্টটা বাড়বে। ওকে, এখানে দেখো 685 কিলোক্যালোরি of heat is released when 1 mole of glucose is oxidized। ঠিক আছে, এইটা নিয়ে আমি তোমাদের আজকে বলবো না, এটা নিয়ে আমি তোমাদের কালকে মানে নেক্সট ক্লাসে বলবো। এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। তাহলে আমরা একটু এখানে দেখে নিই, সেটা হচ্ছে এই যে পুরো প্রসেসটা এটা আমরা বহুবার পড়েছি যে এই গ্লাইকোলাইসিস থেকে NADH তৈরি হচ্ছে, পাইরুভেট প্রসেসিং মানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, এই প্রসেসে NADH তৈরি হচ্ছে, এবং সাইক্লিক অ্যাসিড সাইকেলে NADH FADH2 তৈরি হচ্ছে। ঠিক আছে, আর রিলিজ কি হচ্ছে, এইগুলো প্রত্যেকটা তৈরি হচ্ছে, যেটা ডাইরেক্ট সোর্স অফ এনার্জি এটিপি রিলিজ হচ্ছে, এখানে কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে, এবং এখানেও কিন্তু এটিপি রিলিজ হচ্ছে। এই যে ছবিটা এটাকে একেবারে মাথায় চেপে না, হ্যাঁ এটাকে একেবারে মাথায় চেপে না। স্যার এই দাগটা মুছে নেন, আমি একটা স্ক্রিনশট তুলবো। ওটা যে লাগিয়েছে সেই বুঝতে পারবে, আমার মোছার কোনো ইয়ে নেই। ঠিক আছে, এটাকে একেবারে মাথায় চেপে না, তোমাকে তো এই নোটটাই দিয়েছি, সেটা পড়ো, স্ক্রিনশট নেবে কেন। আচ্ছা, এরপরে ফাইনালি কি হচ্ছে, এই যে NADH আর FADH2 এরা একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাহায্যে কি করছে, একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করছে। প্রোটন গ্রেডিয়েন্টের মাধ্যমে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে, যেখান থেকে কিন্তু আমাদের এটিপি সিনথেসিস করছে। তাহলে এই ছবিটাকে মাথায় ছাপার জন্য কিন্তু আমার কোনো ইংরেজি বোঝার দরকার নেই, আমি যদি সিম্পলি ছবিটাকে 5 বার দেখি নোটটা খুলে, তাহলেই কিন্তু এটা পুরো মাথায় আমার ঢুকে যাবে। ওকে, নাও দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিগার দ্যাট আমি কোয়েশ্চেনেও দিয়েছিলাম। এই ফিগারটা কি বা কি দেখাচ্ছে, আমাকে কেউ একটু এক্সপ্লেন করতে পারবে? যে এই ফিগারটা, তোমাদের যদি নোটটা পড়তে ইচ্ছে না করে পড়ো না, শুধু ফিগার গুলো দেখো আর তলায় ফিগার লেজেন্ড গুলো পড়ো। এই ফিগারটা কি দেখাচ্ছে, আমাকে কেউ এটা এক্সপ্লেন করে একটু বলতে পারবে? সেলুলার রেসপিরেশনের বোথ অ্যারোবিক আর নন অ্যারোবিক বোধ হয় নাকি? না, এটা দেখাচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন তিনটের মেটাবলিজমের মাধ্যমে কি কি জিনিস তৈরি হচ্ছে এবং সেগুলো কিভাবে ইন্টারকানেক্টেড ইয়ের সাহায্যে, মানে ইন্টারকানেক্টেড ছাড়া আরেকটা টার্ম আছে, আরেকটা টার্মও বলেছিলাম, মানে ইন্টারডিভার্সেবল, মানে কিভাবে একটা থেকে আরেকটা তৈরি হতে পারে। ইন্টারকনভার্টেবল, ইন্টারকানেক্টেড এন্ড ইন্টারকনভার্টেবল। ঠিক আছে, গ্লাইকোলাইসিসে কে কোথায়, বা গ্লাইকোলাইসিস বা সেলুলার রেসপিরেশনে কোন জায়গাতে কে প্রবেশ করছে সেটাও একসঙ্গে দেখাচ্ছে। এক্স্যাক্টলি, তাহলে দুটো আলটিমেটলি কি কি তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে, একটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে। ক্যাটাবলিক পাথওয়ে মানে হচ্ছে কি না, একটা বড় মলিকিউল, খুব সহজে আমরা বুঝি, একটা বড় মলিকিউল কিছু ছোট মলিকিউলে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ কল্ড আ ক্যাটাবলিক পাথওয়ে। অ্যানাবলিক পাথওয়ে মানে কি, একটা ছোট মলিকিউল কিছু বড় মলিকিউল সংশ্লেষ করছে।
ওকে, দেখো আমরা তো খাচ্ছি গিয়ে হচ্ছে ধরো ভাত খাচ্ছি, হ্যাঁ, কিংবা তাতে স্টার্চ আছে, কিংবা চিনি খেলাম ইত্যাদি, হ্যাঁ, বিভিন্ন সুগার খেলাম বা কোনো মল্ট ড্রিঙ্ক অনেকে খাচ্ছে, ঠিক আছে। তা এই যে সুগার গুলো খাচ্ছি এগুলো গ্লুকোজে ভাঙছে। স্টার্চ, দ্যাটস আ বিগ 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 polymer of glucose. It is getting broken down into glucose. অ্যানাবলিক পাথওয়ে কি, সেই যে গ্লুকোজটা আমাদের ব্লাড স্ট্রিমে আছে সেই গ্লুকোজটা কিন্তু ফাইনালি আবার গ্লাইকোজেন সিনথেসিস করে নিচ্ছে। এই যে কেন গুড়ের রসগোল্লা খেয়েও আমি মোটা হচ্ছি, তার কারণ হচ্ছে এইখানে দেখো ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, ফ্যাট এবং লিপিডস, এরা কি ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে ভেঙে যাচ্ছে, গ্লিসারলটা গ্লিসারলডিহাইড ট্রিফসফেট হিসেবে গ্লাইকোলাইসিসে ঢুকছে, ফ্যাটি অ্যাসিড অ্যাসিটাইল কোয়েতে ভাঙছে, অ্যাসিটাইল কোয়ে সাইট্রিক অ্যাসিড সাইকেলে ঢুকছে, ঠিক আছে। আবার উল্টো দিকে গ্লুকোজ পাইরুভেটে ভাঙছে, পাইরুভেট অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে, অ্যাসিটাইল কোয়ে ফ্যাটি অ্যাসিড তৈরি করছে। তাহলে গুড়ের রসগোল্লা তাতে মল্ট সুগার ছিল এবং সুক্রোজ ছিল, মল্টোজ সুক্রোজ ছিল। মল্টোজ কি দুটো গ্লুকোজের ইউনিটে ভাঙলো, সুক্রোজ কি গ্লুকোজ ফ্রুক্টোজে ভাঙলো, সেই গ্লুকোজটা পাইরুভেট অ্যাসিটাইল কোয়ে তৈরি করলো, সেই অ্যাসিটাইল কোয়েটা আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড তৈরি করলো, যেটা আমার স্কিনের তলায় কিন্তু ফ্যাট হিসেবে ডিপোজিট হয়ে যাচ্ছে। am I right? এবং ফার্দার সেই ফ্যাটি অ্যাসিডটা কিন্তু আবার ফসফোলিপিডও তৈরি করতে সক্ষম হচ্ছে। ফসফোলিপিড কোথায় থাকে, আমাদের কোষের পর্দায়, আমাদের সেল মেমব্রেনে থাকে, ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট। তাহলে এই যে অ্যাসিটাইল কোয়ে গ্লুকোজ ভেঙে সেখান থেকে ফ্যাটি অ্যাসিড এবং ফসফোলিপিডস তৈরি হলো, এই যে প্রসেসটা, দিস ইজ আ অ্যানাবলিক পাথওয়ে, মানে এখানে কিন্তু সংশ্লেষ হচ্ছে। ওকে, সিমিলারলি এই প্রসেসটার নাম কি স্যার ডি নোভো লিপোজেনেসিস না? না না, I'll teach that. De novo lipogenesis, I'll teach that. ওকে, নেক্সট একটা জিনিস দেখো যে আমাদের গ্লুকোজ মেটাবলিজমের বিভিন্ন যে প্রোডাক্টস আসছে সেটাকে কিন্তু আবার আমরা নিউক্লিওটাইড সিনথেসিস প্রসেসের সাবস্ট্রেট হিসেবে ইউজ করতে পারছি। আরেকটা কি, আমি একটু তাড়াতাড়ি এই জন্য বলছি কারণ আর 1 মিনিট 56 সেকেন্ড রয়েছে বেসিক্যালি। আরেকটা হচ্ছে যে সাইট্রিক অ্যাসিড সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেলের যে ডিফারেন্ট প্রোডাক্ট, ফর এক্সাম্পল অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড কিন্তু আমরা আবার কাজ করছে অ্যাজ আ সাবস্ট্রেট ফর অ্যামিনো অ্যাসিড সিনথেসিস। মানে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের যদি আমি অ্যামিনেশন করে দিই মানে অ্যামিনো গ্রুপ অ্যাড করে দিই, সেক্ষেত্রে আমি কি পাচ্ছি না, আমি কিন্তু অ্যাসপার্টিক অ্যাসিড পাচ্ছি। সিমিলারলি, হ্যাঁ, অ্যালফা ক্রিটোগ্লুটারেট, সেটার যদি আমি অ্যামিনেশন করে দিই তাহলে আমি গ্লুটামেট বা গ্লুটামিক অ্যাসিড কিন্তু আলটিমেটলি পাচ্ছি। তাহলে এই যে সাইট্রিক অ্যাসিড সাইকেল যেটা পুরোপুরি গ্লুকোজ মেটাবলিজম দিয়ে স্টার্ট হলো বা ফ্যাটের মেটাবলিজম দিয়ে যেটা স্টার্ট হলো, সেখান থেকে কিন্তু আবার আমি অ্যামিনো অ্যাসিড সিনথেসিসের জিনিস পাচ্ছি। তাহলে ক্যাটাবলিক পাথওয়ে মানে ব্রেকডাউন ইজ ইন্টারলিঙ্ক and interconvertible, as well as synthesis, সেটা হচ্ছে গ্লাইকোজেন সিনথেসিস, স্টার্চ সিনথেসিস, নিউক্লিওটাইড সিনথেসিস, ফসফোলিপিড সিনথেসিস, ফ্যাট সিনথেসিস, অ্যামিনো অ্যাসিড সিনথেসিস, প্রত্যেকটা কিন্তু আবার ইন্টারকনভার্টেবল অ্যান্ড ইন্টারলিঙ্কড, ঠিক আছে। সিমিলারলি প্রোটিন অ্যামিনো অ্যাসিডে ব্রেকডাউন করছে, অ্যামিনো অ্যাসিডের ডিঅ্যামিনেশন হচ্ছে, কি তৈরি হচ্ছে, কিটো অ্যাসিড। কি কি কিটো অ্যাসিড, অ্যালফা কিটোগ্লুটারেট, অক্সালেট, এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে, বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে ডিঅ্যামিনেশন হয়ে কিন্তু তৈরি হচ্ছে, তারা কিন্তু আবার ঢুকে যাচ্ছে গিয়ে হচ্ছে এই পাথওয়ে গুলো। ওকে, সো টুডে উই এন্ড হিয়ার। তোমাদের কাজ হচ্ছে আজকে আমি যে কটা ছবি দেখালাম এই ছবিগুলো এবং তার ফিগার লেজেন্ডস গুলো পুরো মাথায় ছেপে নেবে, বিশেষ করে এই